জুলাই অভ্যুত্থানের মূল্যায়ন মানেই আসলে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা এর যে আকুতি, এর যে বক্তব্য, এর যে ভবিষ্যতের যে রূপরেখা, এটার সঙ্গে আমাদের অতীতের ঐতিহ্যবাহী চিন্তার সম্পর্ক কী। আপনারা জানেন আবুল মনসুর আহমদ মারা গেছেন আজ থেকে প্রায় 40 বছর আগে, 45 বছর আগে। তাহলে কিন্তু তিনি সক্রিয় ছিলেন বলা যায় 1920 সাল থেকে 1980 সাল পর্যন্ত চিন্তার দিক দিয়ে, রাজনৈতিকভাবে। এবং তিনি যে সময় থেকে লেখালেখি করে গিয়েছেন, বাংলাদেশ রাষ্ট্রের যে জাতিসত্তার যে এমব্রায়োনিক স্টেজ, যে একদম ভ্রূণ অবস্থা ছিল আমাদের জাতিসত্তা, সেই ভ্রূণ অবস্থা থেকে আমরা কিভাবে ধীরে ধীরে নিজেদের আত্মপরিচয় সম্বন্ধে নিজেরা আলাদা হলাম। আপনারা জানেন 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটো দেশ হিসেবে ভাগ হয়েছে। এর আগে তো এটা অখণ্ড ভারত ছিল। তো অখণ্ড ভারতে একটা বৈশ্বিক বা দেশভিত্তিক একটা পরিচয়, আমরা সবাই তো একটা দেশের মানুষ ছিলাম। কিন্তু সেই একটা দেশের মানুষ হওয়া সত্ত্বেও পরে পাকিস্তান হলো এবং পাকিস্তান ভেঙে যে আমরা বাংলাদেশ বানাবো, জাতি হিসেবে আমরা এই জনগোষ্ঠী যে একটা আলাদা জাতি, এর যে আলাদাত্ব বা এর যে সেপারেট যে ফিলিং, এই সময়টা যখন তৈরি হচ্ছে, এই পরিচয় নির্মাণ, আলাদা পরিচয় নির্মাণ, আমরা যে আলাদা একটা জাতি, এই পরিচয় নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে ফরমেটিভ ফেজ যেটা বলে, সেই ফেজে আবুল মনসুর আহমেদের চিন্তা, সাহিত্য, লেখালেখি এবং কাজ। এই জন্যই আজকে আমরা আবুল মনসুর আহমদকে কেন্দ্র করে আলোচনাটা করব আমাদের সাংবিধানিক ঐতিহ্য বা আমাদের কনস্টিটিউশনাল হেরিটেজকে বোঝার জন্য। এবং গণতন্ত্র, জবাবদিহিতা বা স্বাধীনতা, এই ফ্রেমওয়ার্কের নাম হলো যে কনস্টিটিউশন বা সংবিধান। ফলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিবাদকে বিদায় করেছি, এই বিদায়ের কাজই কিন্তু শেষ কাজ না। আমাদের নতুন বাংলাদেশকে নির্মাণ করার জন্য, একে আরও শক্ত ভিত্তির উপরে স্থাপন করার জন্য আমাদের যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটাকে আরেকটু রিফাইন করতে হবে, পরিশোধন করতে হবে। কোনো কিছু রিফাইন করা বা পরিশোধন করার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই এবং অতীতের কোনো গ্লানি নেই। কারণ আমরা জানি সমাজ চলমান, ইতিহাস ধাবমান। যখন মানব সভ্যতা এগুতে থাকে, সমাজও এগুতে থাকে এবং সমাজের সাথে অনেক নতুন নতুন এলিমেন্ট যুক্ত হয়, নতুন আকাঙ্ক্ষা যুক্ত হয়, নতুন আকুতি যুক্ত হয়। সেগুলো মিলে নতুন সময়ের প্রেক্ষিতে নিজেদের শাসন ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমরা যখন নতুন কিছু করতে যাইব, সেই নতুন কিছু করার সঙ্গে আমাদের অতীতের যোগসূত্র কোথায়, কারা আমাদের অতীতকে নির্মাণ করেছেন, আজকে আমরা যেরকম সেরকম হওয়ার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি, তাদের চিন্তার সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ আলোচনা এবং পরিচয় থাকতে হবে। এই জন্যই আজকে আমরা যখন জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করছি বা করব, সেখানে আবুল মনসুর আহমেদকে আমি প্রাসঙ্গিক কারণেই একটা সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে আমি আজকে আলোচনা করব এবং সরাসরি আমি দেখাতে সক্ষম হব। এবং আপনারা অনেকেই যারা বোদ্ধা মানুষ আছেন, অনেক পড়াশোনা করেন, তারা অবহিত আছেন যে বাংলাদেশের কনস্টিটিউশনাল জার্নির সঙ্গে আবুল মনসুর আহমেদের পলিটিক্যাল থিঙ্কিংকে খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্কযুক্ত পাঠ বা একটা রিডিং দেওয়া সম্ভব। তন্ত্র বা গঠনতন্ত্র একই কথা। যে কোনো সংগঠন পরিচালনার জন্য একটা ম্যানুয়াল দরকার হয় বা একটা কেন্দ্রীয় দলিলের প্রয়োজন হয়, যে ওই সংগঠনটা কীভাবে পরিচালিত হবে। তো ওই রকম একটা ম্যানুয়াল বা গঠনতন্ত্র একটা দেশ পরিচালনার জন্যও দরকার হয়। ব্রিটিশ আমলে এগুলোকে রেগুলেশন বলা হতো ইংরেজিতে। পরবর্তীতে কিছু ইন্ডিয়ান অ্যাক্ট করা হয়েছে, যেটা সর্বশেষ অ্যাক্টটার নাম হলো 1935 সালের ইন্ডিয়ান অ্যাক্ট 1935। এগুলোকেই তখন শাসনতন্ত্র বলা হতো। বাংলায় শাসন শব্দটা কিন্তু অনেক পুরনো। চর্যাপদেও শাসন শব্দের উল্লেখ আছে। চর্যাপদে, যেটা 7ম বা 8ম শতকে লিখিত আমাদের বাঙালি কবিদের দ্বারা, চর্যাপদে শাসন শব্দের উল্লেখ থাকার অর্থ হলো এই জনগোষ্ঠীর একটা সংঘবদ্ধ রাজনৈতিক জীবনযাপন বা একটা পলিটিক্যাল লাইফ লিডিংয়ের এক্সাম্পল কিন্তু বহু পুরনো। আমরা কিন্তু হঠাৎ করে কোনো জনগোষ্ঠী হয়ে ওঠা কোনো জনগোষ্ঠী না। আমাদের শাসনতান্ত্রিক বা আমাদের রাজনৈতিক ঐতিহ্য অনেক লম্বা একটা ঐতিহ্য আছে এবং এই শাসন শব্দের চর্যাপদে ব্যবহারের মধ্য দিয়ে এটা বোঝা যায়। সংবিধান শাসনতন্ত্র অর্থে মূলত 1909 সালের পরে ব্যবহার শুরু হয়েছে। এর আগে ঠিক শাসনতন্ত্র শব্দটা বাংলায় ব্যবহার করা হতো না। এবং ইন্টারেস্টিং, আমি খোঁজ নিয়ে দেখলাম রবীন্দ্রনাথের লেখায় 1908 সালে শাসনতন্ত্র শব্দটার ব্যবহার পাওয়া যায়। আপনারা যদি গোলাম মুর্শিদের সম্পাদনায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পারবেন সেখানে এই শব্দগুলোর অরিজিনাল ইউজের ইন্ডিকেশন আছে। তো শাসনতন্ত্রের মধ্য দিয়ে আমাদের যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, এটা 1972 সাল পর্যন্ত, 72 সালের আগ পর্যন্ত। 1972 সালের পরে আমরা সংবিধান বলছি, বাট কথা একই, কনস্টিটিউশনের বাংলায় আমরা করছি, কিন্তু অর্থ ভিন্ন। যখন শুধু আমরা শাসনতন্ত্র বলি, তখন বুঝতে হবে এটা শুধুই রাষ্ট্র কীভাবে চলবে এর কিছু নির্দিষ্ট
নীতিমালা বা নির্দেশ। জনগণের মৌলিক অধিকারের আলাদা কোনো স্বীকৃতি শাসনতন্ত্রে ছিল না। আমরা যখন সংবিধান বলবো, যেটা আধুনিক সংবিধান, আধুনিক সংবিধানে কিন্তু জনগণের অধিকারের গ্যারান্টিড বা নিশ্চিত অধিকারের স্বীকৃতি থাকে। এটা হলো আধুনিক সংবিধান। জনগণের অধিকারের নিশ্চিত স্বীকৃতি আছে এরকম আধুনিক সংবিধান হলো আমেরিকান সংবিধান, যেটা 1787 সালে যেটা অ্যাডপ্ট করা হয়, যেটা চালু হয়েছে 1789 সালে, এবং সারা পৃথিবীতে আধুনিক সংবিধানগুলোর মধ্যে এখনও পর্যন্ত টিকে আছে, মানে গরিমার সাথে নিজস্ব মাহাত্ম্যের সাথে টিকে আছে এরকম সংবিধান হলো আমেরিকান সংবিধান। সংবিধানের যে জার্নি বা বিবর্তন, এটা সারা পৃথিবীর ইতিহাসে এত সহজ বিবর্তন না, কারণ সংবিধান বানানো বরং সহজ, সংবিধান টিকিয়ে রাখা কঠিন। আপনারা জানেন ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের সময় থেকে এখনও পর্যন্ত সারা পৃথিবীতে যত সংবিধান গ্রহণ করা হয়েছে, যত সংবিধান রচিত হয়েছে, এবং সংবিধান বাই দ্য ওয়ে একটা মডার্ন ফেনোমেনা। মধ্যযুগে সংবিধানের দরকার ছিল না, কারণ রাজা যা বলতো সেটাই আইন, রাজার নির্দেশেই আইন। প্রাচীন যুগে সংবিধানের প্রয়োজন ছিল না, কারণ মানুষের অধিকারের কোনো প্রশ্ন ওঠে না, রাজা যেটা বলবে সেটাই আইন এবং সেটাই সংবিধান। সংবিধান কিন্তু আধুনিক ধারণা, ইটস এ মডার্ন কনসেপ্ট, এবং মডার্ন কনসেপ্টের মধ্যে 1789 সালে যে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যে মানুষের অধিকারের যে নবজাগরণ শুরু হয়েছে, সেই নবজাগরণের কারণে কিন্তু সারা পৃথিবীতে সংবিধান গ্রহণের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড বা একটা ধারা তৈরি হয়েছে। এবং এরপর থেকে যত দেশ স্বাধীন হয়েছে তারা লিখিত সংবিধান গ্রহণ করেছে, 3টা দেশ ছাড়া। এখনও পর্যন্ত বলা হয় ইউকে, ইসরায়েল এবং নিউজিল্যান্ডের একদম ওইভাবে আমাদের যেমন একটা দলিল অর্থের সংবিধান, যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমাদের সংবিধান খুবই ছোট সাইজে, ঠিক এইরকমভাবে তাদের একটা বইয়ের সংবিধান লেখা না, বাট ডিফারেন্ট আইনে তাদের সাংবিধানিক নিয়মগুলো বলা আছে। কিন্তু এই 3টা দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশেরই কিন্তু লিখিত সংবিধান আছে, এবং লিখিত সংবিধান থাকার এই যে ইন্সপাইরেশন, এই যে অভিজ্ঞতা, এবং এই যে এক ধরনের ছাঁচ বা একটা স্ট্রাকচার, এটা কিন্তু এসেছে এই ফ্রান্স রেভলিউশন থেকে। এবং ফ্রান্স রেভলিউশন থেকে এখনও পর্যন্ত 2016 সাল পর্যন্ত যত সংবিধান গৃহীত হয়েছে, গড়ে কোনো সংবিধানের বয়সেই 9 বছর বা 10 বছর পার হয় না। এর আগেই সংবিধান হয় বাতিল করে দেওয়া হয়, অথবা রাজনৈতিক বিভিন্ন ধরনের গোলযোগের মধ্য দিয়ে সংবিধানকে অচল করে দেওয়া হয়। সেই হিসাবে বাংলাদেশের সংবিধান 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয়ে 16 ডিসেম্বর 1972 সালে চালু হয়ে এখনও পর্যন্ত 53 বছর ধরে যে বাংলাদেশের সংবিধান টিকে আছে, এটা কি বাংলাদেশের সংবিধানের কৃতিত্ব নাকি দুর্বলতা? যেখানে সারা পৃথিবীতে গড় আয়ু হলো, সংবিধানের গড় আয়ু হলো 11 বছরের কম, সেখানে বাংলাদেশের সংবিধান 53 বছর ধরে টিকে আছে। সেই জন্য আমরা সংবিধানের জন্য এটা করতালি দিই। আজকে যেহেতু প্রবন্ধ পাঠের বিষয় আছে, আমি একটু ফর্মালি আপনাদেরকে বলে রাখি, আবুল মনসুর আহমদকে আজকে আমাদের আলোচনায় একজন খুঁটি বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমি গ্রহণ করেছি। আবুল মনসুর আহমদ আমাদের রাজনৈতিক ইতিহাসের এক ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছেন। তার জীবনের অভিজ্ঞতার ল্যান্সের ভেতর দিয়ে তাকালে প্রায় 1 শতাব্দীর রাজনৈতিক এই জনগোষ্ঠীর, আমাদের বাংলাদেশের 1 শতাব্দীর রাজনৈতিক বিবর্তন রেখাটি খুব স্পষ্টভাবে আমাদের চোখে পড়ে। তাই আমি মনে করি আবুল মনসুর আহমদকে কেন্দ্রে রেখে এই অঞ্চলের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস পাঠ করলে মোট 4টি যুগের সংবিধানের বিবর্তনকে আমরা বুঝতে সক্ষম হব। সেই 4টি যুগ হলো বেঙ্গল প্যাক্ট পূর্ব সময়, এই উপমহাদেশের বেঙ্গল প্যাক্ট 1923 সালে যেটা হয়েছিল, এর পরবর্তী সময় পাকিস্তান আমলে আমাদের সাংবিধানিক যে স্ট্রাগল এবং বিবর্তন, এবং বাংলাদেশ আমলে আমাদের যে সাংবিধানিক স্ট্রাগল বা বিবর্তন, এই প্রত্যেকটা 4টা ক্ষেত্রেই আবুল মনসুর আহমেদের নিজস্ব কন্ট্রিবিউশন এবং অংশগ্রহণ ছিল। ফলে এরকম একজন ক্যারেক্টারকে নিয়ে বাংলাদেশের কনস্টিটিউশনাল হেরিটেজ বা সাংবিধানিক ঐতিহ্য কী, আমাদের শাসনতান্ত্রিক আইডিয়াল বা আদর্শ কী, সেগুলো নিয়ে আলোচনা করার খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। এর মধ্যে প্রথম পর্বে তিনি ছিলেন, আবুল মনসুর আহমেদ ছিলেন রাজনৈতিক কর্মী ও সমর্থক। দ্বিতীয় পর্বে তিনি ছিলেন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও প্রভাবক। তৃতীয় পর্বে তিনি ছিলেন ওই সময়ের বেঙ্গলের রাজনীতির অন্যতম নির্মাতা বা কারিগর। চিফ মিনিস্টার শেরেবাংলা একে ফজলুল হক, আবুল মনসুর আহমদ এবং আরও অসংখ্য নাম, যাদের সময়ের অভাবে নাম বলা যাবে না, তারা কিন্তু 1930-এর দশক, 1940-এর দশক এবং 1950-এর দশক, এই 30 বছর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নির্মাণে খুবই প্রত্যক্ষ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন ব্যক্তির এক জীবনে একটি জনগোষ্ঠীর জাতীয় আকাঙ্ক্ষার রূপান্তরের এতগুলো পর্বে প্রত্যক্ষ অংশগ্রহণ ও অবদান রাখা খুবই বিরল ঘটনা। বাংলাদেশ অঞ্চলের রাজনৈতিক পাঠ দেওয়ার জন্য তাই আবুল মনসুর আহমদ এক অনন্য কেন্দ্রীয় চরিত্র।
তার সমসাময়িক আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যাকে নিয়েও কিন্তু আমাদের সাংবিধানিক বিবর্তনের এরকম পাঠ দেওয়া সম্ভব। যেমন আজকে আমি আবুল মনসুর আহমদকে নিয়ে আমাদের কনস্টিটিউশনাল বিবর্তনে যে আমি লেকচার দিচ্ছি, আমি একই রকম লেকচার দিতে পারবো যদি কামরুদ্দিন আহমদের রাজনৈতিক বা পলিটিক্যাল থিঙ্কিং নিয়ে যদি লেকচার দিই। ফলে আমাদের কিন্তু আরও অনেক ব্যক্তিত্ব আছে যারা আমাদের সাংবিধানিক চিন্তা এবং বিবর্তনকে সমৃদ্ধ করেছেন। আবুল মনসুর আহমদ যখন যৌবনে পদার্পণ করেছিলেন তখন 1916 সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয়। 1906 সালে 1916 সালে লখনৌ চুক্তি খুব গুরুত্বপূর্ণ, বিকজ ওই চুক্তিটা কংগ্রেস এবং মুসলিম লীগ সম্মিলিতভাবে গ্রহণ করেছিল। এবং 1923 সাল পর্যন্ত এই উপমহাদেশে, আপনারা জানেন 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা, 1923 সাল পর্যন্ত এই দুইটা দল বা অন্যান্য অপরাপর দল একই সঙ্গে যৌথ কাজ করত। তাদের অধিবেশন একই শহরে হতো, তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আদান প্রদান ছিল এবং তাদের দাবির এক ধরনের মিল ছিল। কিন্তু 1923 সালের বেঙ্গল প্যাক্ট, এবং বেঙ্গল প্যাক্ট মানে কিন্তু বৈষম্য বিরোধী দলিল, এবং যারা 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের যে দাবিগুলো আপনারা চেনেন এগুলো, এবং বলা বাহুল্য এটা কাকতালীয় যে আমরা 2024 সালে আরেক গণবিপ্লব করলাম যে বৈষম্যের বিরুদ্ধে, ঠিক 1923 সালে সিআর দাস একজন অসাধারণ প্রাতঃস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নেতৃত্বে এরকমই একটা বৈষম্য বিরোধী দলিল কিন্তু প্রণয়ন করা হয়েছিল, যেখানে এই স্বীকৃতি ছিল যে মুসলমানরা যেহেতু শিক্ষা দীক্ষা এবং আর্থিক অগ্রগতিতে এতটা পিছিয়ে পড়েছে, অতএব তাদেরকে বিশেষ সুবিধায় অনেকগুলো চাকরি এমনভাবে সংরক্ষিত করা হোক যেন আগামী 10 বছর তারা 80% চাকরি মুসলমানরা পায়। এইরকম একটা রাজনৈতিক সিদ্ধান্তে ওই সময়ের রাজনৈতিক নেতারা আসতে পেরেছিল। এবং এই যে মুসলমানরা পিছিয়ে পড়েছে, কিন্তু একটা দেশ এবং রাষ্ট্রের অগ্রগতির জন্য একসঙ্গে একটা একই রকম সমান উন্নতির স্তরে পৌঁছতে হয়। এই যে বৈষম্যের বিরুদ্ধে এই যে রাজনৈতিক চেতনা, উদারতা এবং এই যে চিন্তা, এই চিন্তা কিন্তু 1923 সালের এই বেঙ্গল প্যাক্টে কিন্তু বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু আমাদের ইতিহাসের এক ঘোর এক কালো অধ্যায় যে ব্যারিস্টার সিআর দাস তিনি মারা গিয়েছেন এর পরের বছর, এবং এরপরে কংগ্রেস আলাদা হয়ে গেল, মুসলিম লীগ এই দাবি নিয়ে আলাদা হয়ে গেল, এবং এই বেঙ্গল প্যাক্টকে আর কেউ শ্রদ্ধা করেনি। এবং 1923 সালের বেঙ্গল প্যাক্টের এই ব্যর্থতায় কিন্তু পরবর্তীতে কংগ্রেসের একদিকে যাত্রা, মুসলিম লীগের আরেক দিকে যাত্রা, এবং পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে আরও ভয়াবহ সব ঘটনা যেগুলো আপনারা ইতিহাসে জানেন। আবুল মনসুর আহমদ যখন যৌবনে পদার্পণ করেন তখন 1916 সালে লখনৌ চুক্তি হয়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর এই উপমহাদেশের শাসনতান্ত্রিক কাঠামোর নিমিত্তে স্থানীয়দের দ্বারা প্রস্তুতকৃত এটিই ছিল প্রথম গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক দলিল। 1916 সালের লখনৌ চুক্তির পরে এই উপমহাদেশের গুরুত্বপূর্ণ আরেকটি সাংবিধানিক দলিল ছিল বেঙ্গল প্যাক্ট, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি। এই সব চুক্তিতে এবং পরবর্তীতে সাইমন কমিশন নামে একটা কমিশন হয়েছিল সাংবিধানিক, মানে আবারও সেই শাসনতান্ত্রিক দলিল যে রাষ্ট্র কিভাবে চলবে। এরপরে ক্যাবিনেট মিশন নামে 1940 সালের দিকে আরেকটা মিশন এসেছে, একই কথা যে রাষ্ট্র কিভাবে চলবে। তার মানে হলো যে রাষ্ট্র কিভাবে চলবে এই নিয়ে একটা ধারাবাহিক এবং অব্যাহত একটা চর্চা, একটা কথা, একটা আলোচনা, একটা এক্সারসাইজ, একটা প্র্যাকটিস ব্রিটিশ আমলের শেষের দিকে কিন্তু, বিশেষ করে 1947 সালের আগের যে 30 বছর, এই 30 বছর কিন্তু ধারাবাহিক আলোচনা হয়েছে। 1928 সালে নেহরু রিপোর্ট আছে, আমি কয়টা বলবো, মানে সবগুলোই কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্ট। এবং এই সব কনস্টিটিউশনাল ডকুমেন্ট যদি আপনারা নিজেরা পড়তে আগ্রহী হন, আপনারা যদি একটা বইয়ে পেতে চান, তাহলে আপনারা স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের প্রথম এবং দ্বিতীয় খণ্ড পড়বেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে আমাদের রাষ্ট্র গঠনের এই আদি দলিলগুলো সবগুলোই, বেশিরভাগই অরিজিনাল কপি থেকে ছাপানো হয়েছে। এবং সেখানে দেখবেন যে ব্রিটিশ আমলেও কিন্তু আমাদের একটা শাসনতান্ত্রিক একটা কাঠামো এবং রাষ্ট্র নির্মাণের একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেই প্রচেষ্টার সীমাবদ্ধতা এটাই ছিল যে ওই প্রচেষ্টার মধ্যে কলোনিয়াল রুল ছিল, বিদেশি প্রভু ছিল, ফলে ওইটা ঠিক জনগণের জন্য উপকারী বা জনগণের জন্য খুব একটা সুরক্ষামূলক ছিল না। 1947 সালের জুলাই মাসে এবার আমরা ব্রিটিশরা চলে যাবে, এখানে দুইটা ডোমিনিয়ন প্রতিষ্ঠা হবে। এই ব্রিটিশরা চলে যাওয়ার পরপরই আমরা কি শাসনতান্ত্রিক অগ্রগতি এবং আমাদের রাষ্ট্র কাঠামো কেমন হবে এটা কি ভুলে গিয়েছি? ভুলে যায়নি। সাথে সাথে এই অঞ্চলের তরুণ চিন্তকরা, ছাত্ররা, আপনাদের মতো যারা ছিলেন তারাই, এবং সিনিয়র কয়েকজন যারা এই বিশ্ববিদ্যালয় থেকে এর আগে পাশ করে গিয়েছে, তারা মিলে কিন্তু গণ আজাদি লীগ, মানে লীগ শব্দ থাকলে প্লিজ দয়া করে সব কিছু আওয়ামী লীগের সাথে মিলাবেন না, ঠিক আছে? লীগ একটি ইংরেজি শব্দ, এর অর্থ দল, এটা যে কোনো দলের সাথে এটা যুক্ত হতে পারে। 1947 সালের জুলাই মাসে, ঠিক আছে, ব্রিটিশরা যাওয়ার আগের মাসে এই ঢাকায় গণ আজাদি লীগ প্রতিষ্ঠিত হয়। কামরুদ্দিন আহমেদ নামে একজন পলিটিক্যাল থিঙ্কার এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এই সংগঠনের আহ্বায়ক ছিলেন, এবং তাদের দাবিগুলো দেখেন ক্লিয়ারলি, এইসব দাবি দেখবেন 72 সালে আমরা
সংবিধানেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি। আমি 1947 সালে দলিল থেকে পড়ছি, দেশ ও জনগণের স্বাধীনতা একই বিষয় নয়। ব্রিটিশ শক্তি চলে যাওয়ার পর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনগণের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হইবে। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা ডেমোক্রেটিক স্টেট সিস্টেম, এই দাবি কিন্তু আমাদের হঠাৎ কোনো দাবি না, এটা কিন্তু আমাদের ব্রিটিশ আমল থেকে আমরা কিন্তু কনসিস্টেন্টলি এই দাবি করে আসছি। দ্বিতীয়, জনগণের অর্থনৈতিক মুক্তির কথা গণ আজাদি লীগ সেই 1947 সালের জুলাই মাসের সাংগঠনিক ইশতেহারে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদের লাভ করতে হবে। এবং এই প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা কথা, সাংবিধানিক মানে আকাঙ্ক্ষা কীভাবে 72-এর সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছি, আমি আপনাকে একটু পরে আপনাদেরকে একটু পরে দেখাবো। এটা বলার কারণ হলো 72-এর সংবিধানের নিন্দুক বেশি, প্রেমিক কম। সবাই শুধু এটাকে এক বাক্যে শুধু ফু দিয়ে উড়িয়ে দিতে চায়, ইভেন অনেকে এটাকে ডাস্টবিনেও ফেলে দিতে চায়। কিন্তু কোনো কিছু ডাস্টবিনে ছুঁড়ে ফেলার আগে আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে যে 72-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রে যে দলিল গঠিত হয়েছিল সেটা নিছক একটা দলীয় দলিল ছিল কিনা। অনেকে বলছে এটা একটা দলীয় দলিল ছিল, এটা খুবই ভুল ধারণা। এটা কোনো আওয়ামী দলিল ছিল না। 72-এর দলিল আমাদের একটা জাতীয় সাংবিধানিক অর্জন ছিল, এবং সেই অর্জনের মধ্যে আমাদের এই অঞ্চলের এই জনগোষ্ঠীর অতীতের কমপক্ষে 100 বছরের আন্দোলন, সংগ্রাম এবং অর্জনের বিভিন্ন আদর্শ রিফ্লেক্টেড বা প্রতিফলিত হয়েছে। এটা আমি আপনাদেরকে দেখাবো। তৃতীয়ত, শিক্ষার অধিকার ও ভাষার অধিকার, এটাও আমাদের 72-এর সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু 1947 সালে এই দাবিগুলো করা হচ্ছে। ঠিক এর এক বছর পরে 1947 সালের 14 আগস্টের পর ঢাকায় গণতান্ত্রিক যুবলীগ, আগেরটা ছিল গণ আজাদি লীগ, এরপরে গণতান্ত্রিক যুবলীগ নামে, এটার সাথেও কিন্তু আওয়ামী লীগের যুবলীগের কোনো সম্পর্ক নেই, আরেকটা সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং নতুন দেশে অসাম্প্রদায়িক আন্দোলন প্রতিষ্ঠার জন্য বা অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশের জন্য তারা কিন্তু সুস্পষ্টভাবে দলিল এবং ইশতেহার প্রণয়ন করে। 1947 সালের 2 সেপ্টেম্বর, তার মানে ব্রিটিশরা চলে যাওয়ার ঠিক পরের মাসে, গঠিত হয় তমুদ্দুন মজলিস। তাদের প্রকাশিত সেই বিখ্যাত পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন আবুল মনসুর আহমদ, আরও অনেকে লিখেছিলেন, আবুল হাসিম লিখেছিলেন, আরও অনেকে লিখেছিলেন। এবং আবুল মনসুর আহমদ সেই 1947 সালের 2 সেপ্টেম্বরের প্রবন্ধে স্পষ্টভাবে বলছেন, আমি কোট দিচ্ছি, বাংলা ভাষাই হইবে আমাদের রাষ্ট্রভাষা। 1947 সালে আবুল মনসুর আহমদ তার প্রবন্ধে লিখছেন, এবং আপনি 72-এর সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখেন, হুবহু এই কথাটাই আছে। 1947 সালে আবুল মনসুর আহমদ প্রবন্ধে যে বাক্যটা বলেছেন, এখানে কিন্তু কপি করা বা নকল করার প্রশ্ন না, স্পিরিটের প্রশ্ন। যে আমরা যে চিন্তা করে আসছি রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে, সেগুলোর কোনোটাই 1972 সালে ভুঁইফুর হঠাৎ করে তৈরি হয়নি, কোনো দল তৈরি করেনি। 72-এর সংবিধানে যেসব আদর্শ আমরা রূপায়িত করেছিলাম, এর ঐতিহাসিক অনিবার্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা পটভূমি ছিল, এটাই বলার আমার উদ্দেশ্য। 1948 সালের 15 মার্চ প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে আপনারা জানেন ঐতিহাসিক একটা 8 দফা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল গ্রেপ্তারের বিরুদ্ধে, মানে যত্রতত্র যাচ্ছে তাই গ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের আইনি সুরক্ষা বা নিশ্চয়তা থাকতে হবে। আরেকটা ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা 72-এর সংবিধানে যখন সংবাদপত্রের স্বাধীনতা এবং যথেষ্ট পুলিশ কর্তৃক যখন তখন যাকে তাকে যেভাবে সেভাবে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া, অপরাধের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তারের বিরুদ্ধে যে আমরা যে সুরক্ষার দাবি জানিয়েছিলাম, সেটা হঠাৎ করে 1971 সালে তৈরি হয়নি। সেটার পিছনে আমাদের দীর্ঘ সংগ্রাম এবং দীর্ঘ আমাদের ঐতিহ্য ছিল। 1950 সালে একটা মূলনীতি কমিটির রিপোর্ট করা হয়েছিল, সেখানে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিভিন্ন ধারা ছিল। আমাদের এই ঢাকার ইন্টেলেকচুয়ালরা, পূর্ববঙ্গের ইন্টেলেকচুয়ালরা এটার বিরুদ্ধে কিন্তু মানে খুবই কঠোর আন্দোলন কিন্তু 1950 সালে গড়ে তুলেছিল, যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানি কাঠামো বা পাকিস্তানি যে শাসন কাঠামো, তারা বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক নিয়ম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল। এর প্রতিবাদে মানে পাকিস্তানের সংবিধানে কি কি থাকবে এই নিয়ে একটা বেসিক একটা রিপোর্ট প্রকাশ হয় 1950 সালে। কিন্তু সেটা অগণতান্ত্রিক হয়, ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার বিধান না থাকায়, গণতন্ত্রের সুরক্ষা না থাকায়, মানুষের অধিকারের সুরক্ষা না থাকায় আমাদের পূর্ববঙ্গের মানুষ কিন্তু সেই মূলনীতি কমিটিকে মেনে নেয়নি। এর বিপরীতে ঢাকার মানুষেরা, এই পূর্ববঙ্গের ইন্টেলেকচুয়ালরা ঢাকায় তখন ডেমোক্রেটিক ফেডারেশন সংগ্রাম কমিটি নামে একটা বড় একটা ফেডারেশন গঠন করে, এবং তারা ওই পাকিস্তানের প্রস্তাবিত সাংবিধানিক বা শাসনতান্ত্রিক মূলনীতির বিরুদ্ধে একটা নতুন একটা কাঠামো তারা প্রস্তাব করে, এবং সেই কাঠামোটার প্রচার করার জন্য এবং আলোচনা করার জন্য 4 এবং 5 নভেম্বর 1950 সালে তারা ঢাকায় একটা মহাসম্মেলন আয়োজন করে। এবং সেই সম্মেলনে উত্থাপিত ডেমোক্রেটিক ফেডারেশনের যে সম্মেলনে উত্থাপিত আপনারা যে দাবিগুলো যদি দেখেন, এগুলো স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে আছে। আপনারা দেখবেন যেন 72-এর সংবিধানের পূর্ব ড্রাফটিং
1950 সালে সেই ডকুমেন্ট। 1972 সালে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যেসব নীতি আমরা গ্রহণ করেছি, নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য যেসব নীতির আমরা নিশ্চয়তা দিয়েছি, এর বেশিরভাগই 1950 সালের ডেমোক্রেটিক ফেডারেশনের সেই মহাসম্মেলনে গৃহীত যে আছে, যে ইশতেহার আছে, সেই ইশতেহারের সাথে আপনি হুবহু মিল পাবেন। সময় থাকলে আমি প্রতিটা ধরে ধরে দেখিয়ে দিতাম। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। আপনারা জানেন 72 সংবিধানে 4টা মূলনীতি গ্রহণ করা হয়েছিল। সেগুলো কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এর মধ্যে ধর্মনিরপেক্ষতা ছাড়া জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই নামে আবুল মনসুর আহমেদের আলাদা প্রবন্ধই আছে, এবং সেই প্রবন্ধ 1970 সালে তিনি লিখেছেন। ঠিক আছে? ফলে যারা বলেন যে এই নীতিগুলো 1972 সালের সংবিধানে হঠাৎ করে কারো মাথা থেকে এসেছে এবং অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে অনুরোধ করব আমাদের রাজনৈতিক ইতিহাসের বিবর্তন পাঠ করার জন্য। আবুল মনসুর আহমদ তার প্রবন্ধের এখানে ধর্মনিরপেক্ষতা আলাদাভাবে অন্তর্ভুক্ত করেননি, বিকজ ধর্মনিরপেক্ষতা বা রাজনীতিতে ধর্মের জায়গা কতটুকু হবে এই বিষয়ে তার সম্পূর্ণ আরও অসংখ্য লেখা আছে। এবং এর উপরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মানে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে পাকিস্তান আমলে আবুল মনসুর আহমেদের চেয়ে আর কেউ বেশি লিখেছে বলে আমার মনে হয় না। এবং আজকে আবুল মনসুর আহমেদের আজকের এই প্রোগ্রাম উপলক্ষে ইমরান মাহফুজ একটা অসাধারণ সংকলনের কাজ করেছে। আসলে ইমরান মাহফুজ যাই করে সব অসাধারণ কাজ করে, প্রচণ্ড পরিশ্রমী তরুণ সংগঠক। সংবিধান, রাষ্ট্র ও গণতন্ত্র ভাবনা, এখানে আবুল মনসুর আহমেদের কয়েকটা সংবিধান সংক্রান্ত, সরাসরি এর বাইরেও সংবিধান সংক্রান্ত আবুল মনসুর আহমেদের লেখালেখি আছে, বাট এখানে সিলেক্টেড কয়েকটা বই দিয়ে একটা সারগ্রন্থ প্রকাশ করা হয়েছে। এবং সেখানে ধর্ম এবং রাজনীতি বিষয়ে আবুল মনসুর আহমেদের একটা কোটেশন আপনাদেরকে দিই। কোট: যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়াছেন, পরিণামে তারা ধর্মকে রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন। ধর্মশাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত, কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে তা সম্ভব নয়। ইতিহাসের শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিতে ধর্মকে টানিয়ে আনিতে চান, তারা ধর্ম ও রাজনীতি উভয়কেই অনিষ্ট করিয়াছেন। যে কোনো কোটেশন দেওয়ার বিপদ হলো কি, কোটেশন সাধারণত খুব ক্রিস্পি হয়, কুরকুরে হয়, মুড়মুড়ে হয় এবং খুব সহজে বোঝার জন্য দেওয়া হয়, কিন্তু কোটেশনে কনটেক্সট থাকে না। আবুল মনসুর আহমেদ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে এখানে আমি যে কোটেশনটা বললাম, এটা জাস্ট একটা নমুনা বা স্যাম্পল আপনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু ধর্ম বিষয়ে রাজনীতির অবস্থান কি হবে, কোনো সময় ধর্ম উপেক্ষণীয় কোনো বিষয় না, ইটস এ সিরিয়াস থিং টু বি ডেল্ট উইথ। ধর্ম এবং রাজনীতির সম্পর্ক মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা একটা সাকসেসফুল রাষ্ট্র বা পলিটি, একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলার পূর্ব শর্ত। এবং সেই হিসেবে আবুল মনসুর আহমদ ধর্ম এবং রাজনীতির সম্পর্ক এবং পারস্পরিক আদান প্রদান নিয়ে যত লেখালেখি করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সংবিধান নিয়ে সরাসরি আবুল মনসুর আহমেদের চিন্তার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পয়েন্ট আপনাদেরকে বলে রাখি। আবুল মনসুর আহমেদ মনে করতেন গণমুক্তি বা জনগণের মুক্তি নিহিত আছে সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার মধ্যে। এটা আমাদের একটা সাংবিধানিক খুব গুরুত্বপূর্ণ একটা বিধান, 72-এর সংবিধানও। এটা আপনার আবুল মনসুর আহমেদের রচনাবলীর 4th খণ্ডের পৃষ্ঠা 436-এ পাবেন। আবুল মনসুর আহমদ বিশ্বাস করতেন সংসদীয় সরকার ব্যবস্থা ও বহুদলীয় গণতন্ত্র একটা আধুনিক রাষ্ট্রের পূর্বশর্ত। এগুলো তার লেখালেখিতে, বিভিন্ন লেখালেখিতে আছে। তার 4th খণ্ড পৃষ্ঠা 448-এ পাবেন। তিনি গণতান্ত্রিক সমাজবাদকে, যেটা আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা বলছি, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা বলে মনে করতেন। সমাজবাদ বা সমাজতন্ত্র বাংলাদেশের সংবিধানে যেটা গ্রহণ করা হয়েছে, এটার বিরুদ্ধে একটা অপপ্রচার আছে, কিন্তু এটাকে অনেকে কমিউনিজমের সাথে বা সাম্যবাদের সাথে মিলিয়ে ফেলেন। বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র বলতে যা গ্রহণ করা হয়েছে, এটা বাংলাদেশের সংবিধানের ডিফাইন্ড সমাজতন্ত্র। মানে আমরা সমাজতন্ত্র বলতে কি বুঝি সেটা, এটা অন্য কোনো কার্ল মার্কস বা পৃথিবীর অন্য কোনো শাসন ব্যবস্থায় সমাজতন্ত্র বলতে কি বোঝানো হয়, আমরা কিন্তু সেটা গ্রহণ করিনি। কিন্তু স্বাভাবিক, যে কোনো একটা রাজনৈতিক সংস্কৃতিতে অনেক ধরনের প্রচারণা এবং বলার স্বাধীনতা থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নিয়ে একটা অপপ্রচার আছে যে বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রের নামে যা কায়েম করা হয়েছে সেটা কমিউনিজম। বাট নো, কমিউনিজম আলাদা জিনিস, আর সমাজতন্ত্র সম্পদের সুষম বন্টনের নীতির উপরে প্রতিষ্ঠিত, যেটা কার্ল মার্কসের আবিষ্কার না, এটা কমিউনিজমের কাজ না। সারা পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এই ধারণা এবং এই চিন্তা আছে। আবুল মনসুর আহমেদ এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে ছিলেন এবং এর সমর্থনে তিনি যে প্রবন্ধ রচনা করেছেন, সেই প্রবন্ধের শিরোনাম হলো পার্লামেন্টের চেম্বার এক চেম্বার নাকি 2 চেম্বার হবে। আপনারা জানেন এটা নিয়ে বর্তমানে বেশ ডিবেট হচ্ছে যে পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত নাকি এক কক্ষ বিশিষ্ট হওয়া উচিত। এইটার জন্য আবুল মনসুর আহমেদ যে যুক্তি দিয়েছিলেন 72-এর সংবিধানে, ঠিক সেটাই গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে এটাকে চেঞ্জ করা যাবে না তা না, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও খুব খারাপ পার্লামেন্ট না। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এই জনগোষ্ঠীর জীবনে কিন্তু সব ধরনের পার্লামেন্টের অভিজ্ঞতা আমাদের আছে।
ঠিক আছে, 1935 সালের ইন্ডিয়ান অ্যাক্টের অধীনে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। 1947 সালে পাকিস্তান হওয়ার পরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। 1962 সালের আইয়ুবের সংবিধানের পরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল। ফলে আমরা যেন কোনো কিছুকে এমনভাবে সমালোচনা না করি যে শুধু এই ব্যবস্থা নাই বলেই আমাদের শত দুর্গতি। নো, যে কোনো সাংবিধানিক নীতি বা আদর্শ গ্রহণ করার আগে এর ঐতিহাসিক প্রেক্ষিত এবং আমাদের অভিজ্ঞতা আমাদের যাচাই করে নিতে হবে। রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্যের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আবুল মনসুর আহমদের অবস্থান ছিল। আপনি এই বিষয়ে তার খুবই জোরদার এবং খুবই বলিষ্ঠ প্রবন্ধ আছে, চতুর্থ খণ্ডের পৃষ্ঠা 520-এ। তিনি মনে করতেন 1970 সালের নির্বাচন ছিল ধর্মীয় স্বাধীনতার পক্ষে বা সেকুলারিজমের পক্ষে এক বিশাল বিজয়। সেকুলারিজম শব্দটা হলো আমাদের সংবিধানের কনটেক্সটে আরেকটা মারাত্মক অপপ্রচারের শিকার একটা শব্দ। দেখেন, একটা রাজনৈতিক আদর্শ বা নীতি অন্য কোনো দেশেও ব্যবহৃত হয় এবং সেই নীতিটার নামটা আমরাও গ্রহণ করেছি, এর অর্থ এই হয়ে যায় না যে ওই দেশ যে অভিজ্ঞতার আলোকে এই নীতি গ্রহণ করেছে আমরা আমাদের জনগোষ্ঠী হিসেবে একই অভিজ্ঞতার আলোকে ওই নীতি গ্রহণ করেছি। না, ইউরোপে সেকুলারিজম গ্রহণ করার পিছনে তাদের যে বিশেষ খ্রিস্টান ধর্মের অত্যাচারের এবং অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতনের যে ইতিহাস আছে, তাদের সেকুলারিজমের কনটেক্সট ছিল সেটা। কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু ধর্মের ঠিক ওই মধ্যযুগীয় খ্রিস্টান বর্বরতার কিন্তু কোনো নজির নাই। আমাদের এই অঞ্চলে ধর্ম এখানে কখনোই নিপীড়ক বা ভয়াবহ এরকম সামাজিক বা রাষ্ট্রীয় হাতিয়ার হয়েও কিন্তু আমাদের এখানে উঠে নাই। কিন্তু একটা নাগরিকত্ব সমবায়ী প্রতিষ্ঠান, এখানে সকলকে জায়গা দিতে হবে, সকলের বসবাসের এবং সমান অধিকারের নিশ্চয়তা দিতে হবে। সেই নিশ্চয়তার একটা অপারেশনাল বা একটা কার্যকর কাঠামোর একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা এখানে ধর্মীয় স্বাধীনতাকে একটা সাংবিধানিক নীতি হিসেবে গ্রহণ করেছি। কিন্তু এটাকে এমনভাবে অপপ্রচারের শিকার করা হয়েছে যেন বা ইউরোপ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে সেকুলারিজম গ্রহণ করেছে আমরাও একই অর্থে এবং একই কনটেক্সটে সেকুলারিজম গ্রহণ করেছি। না, বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা গ্রহণ করা হয়েছিল সকল নাগরিকের সমান অধিকার এবং ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না, সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য। একই সঙ্গে যে কেউ তার নিজ নিজ ধর্ম যেন পূর্ণাঙ্গ স্বাধীনতার সঙ্গে পালন করতে পারে সেই সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার জন্য কিন্তু আমাদের 72-এর সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের নীতি অন্তর্ভুক্ত হয়েছিল। আমি অনেকগুলো জিনিস দেখালাম, লাস্টলি আরেকটা বলি, আবুল মনসুর আহমদ রিজিড বা দুষ্পরিবর্তনীয় সংবিধানের পক্ষে ছিলেন। আমাদের এই যে সাংবিধানিক যাত্রা, এই যাত্রায় আবুল মনসুর আহমদ মনে করতেন যে রিজিড কনস্টিটিউশন সবচেয়ে ভালো, যেটাকে যখন তখন পরিবর্তন করা যায় না। তো রিজিড কনস্টিটিউশনের নমুনা কি? যে কনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনার সকল কিছু ডিটেল বা খুঁটিনীতি থাকবে না, শুধু নীতিগুলো থাকবে। রাষ্ট্র পরিচালনার খুঁটিনাটি বিষয় আইন দ্বারা নির্ধারিত হবে। এটার রিজিড কনস্টিটিউশনের সবচেয়ে ভালো উদাহরণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন। আর বেশি ডিটেইল করা সংবিধানের উদাহরণ হলো ভারতের সংবিধান। ফলে ভারতের সংবিধান দেখবেন যে গত 70 বছরে অনেকবার প্রায় 125 বারের উপর 126 বারের বেশি কিন্তু সংশোধন করতে হয়েছে, কারণ রিজিড কনস্টিটিউশন সব কিছু এখানে বর্ণনা করা আছে। ফলে যে কোনো কিছু চেঞ্জ করতে হলেই আনতে হয়। বাংলাদেশের সংবিধান একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন, কিন্তু এত ডিটেল না, রিজিড না। ফলে এখানে কিন্তু কথায় কথায় সব কিছুর জন্য পরিবর্তন আনার প্রয়োজন হয় না। ফলে সংবিধানের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়। আবুল মনসুর আহমেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান পলিটিক্যাল কন্ট্রিবিউশনের দিক দিয়ে একটা মনুমেন্টাল কন্ট্রিবিউশন হলো তার 21 দফা। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন উপলক্ষে যে 21 দফা করা হয়েছিল। এবং আমি অ্যানালাইসিস করে দেখেছি 21 দফা, এই দফাগুলো কিন্তু সব শাসনতান্ত্রিক ইন ক্যারেক্টার, কনস্টিটিউশনাল ইন ক্যারেক্টার। ঠিক জনগণের অধিকারগুলো কিসে কিসে নিশ্চিত হবে সেই নিশ্চয়তার জন্যই কিন্তু 21 দফা, 11 দফা, 10 দফা, 6 দফা, এগুলো কিন্তু সব কিন্তু কনস্টিটিউশনাল ডকুমেন্ট। তো আবুল মনসুর আহমেদের প্রায় একক কৃতিত্ব ছিল 21 দফা ড্রাফটিংয়ের ক্ষেত্রে, এবং সেটা একটা জোট, একটা বিশাল একটা জোট, যুক্তফ্রন্ট যেটাকে বলা হতো, সেই যুক্তফ্রন্ট কিন্তু সেটাকে গ্রহণ করেছিল। এবং 21 দফার 21টা দফা কীভাবে বাংলাদেশের সংবিধানে রিফ্লেক্টেড হয়েছে আমি আপনাদেরকে একটু কুইকলি বলেছি। 1 নম্বর দফা রাষ্ট্রভাষা আমাদের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে রিফ্লেক্টেড হয়েছে। 2 নম্বর বিনা ক্ষতিপূরণে যেন জমিদারি উচ্ছেদ করা হয়, যেটা উচ্ছেদ হয়েই গিয়েছিল 1950-এর দশকে। কিন্তু এই যে জমিদারির উচ্ছেদের মধ্য দিয়ে জনগণের সম্পদের মালিকানার অধিকার, এটা আমাদের অনুচ্ছেদ 13 এবং অনুচ্ছেদ সংবিধান 72-এর সংবিধান 42-এ রিফ্লেক্টেড হয়েছে। আমাদের সংবিধানের 21 দফার 3 নম্বর দফা জাতীয়করণ, পাট ব্যবসা থেকে শুরু করে জাতীয় সম্পদের বিষয়ে যে বিধান ছিল সেটা আমাদের সংবিধানের 10,
14 এবং 20 নম্বর অনুচ্ছেদে রিফ্লেক্টেড হয়েছে। আমি সবগুলো বলবো না, আপনাদেরকে বিশেষভাবে কয়েকটা পড়ছি। যেমন 14 নম্বর দফায় ছিল যে জননীর, আমি 1954 সালে যুক্ত ফন্ডের 21 দফা থেকে পড়তেছি। 14 নম্বর দফার প্রথম অংশে ছিল জননিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি কালাকানুন রদ ও রহিত করা হবে। এটা আমাদের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে এটা গ্রহণ করা হয়েছে। বিনা বিচারে কোনো আটক, মানে কোনো বন্দীকে আটক রাখা যাবে না, ঠিক আছে। 1954 সালের থেকে পড়তেছি আমি, 21 দফা থেকে। এটা আমাদের সংবিধানের 31 নম্বর দফায় এটা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্য আদালতে বিচারের অধিকার এবং নিশ্চয়তা থাকতে হবে। আমাদের সংবিধানের 35(3) নম্বর অনুচ্ছেদে এইটাকে গ্রহণ করা হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, ঠিক আছে। এটা আমাদের সংবিধানের 39(2) খ দফায় গ্রহণ করা হয়েছে। সভা সমিতি করার, মানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অধিকার থাকতে হবে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 38-এ এটা গ্যারান্টি দেওয়া হয়েছে। বিচার বিভাগকে পৃথক করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এটা আমাদের সংবিধানের 22 নম্বরে গ্যারান্টি দেওয়া হয়েছে, কিন্তু এটা 15 নম্বর দফায় ছিল। এই যে সাংবিধানিক নীতিগুলো, যেগুলো আমি আপনাদেরকে করেসপন্ডিং একটা, মানে 72-এর সংবিধানেও আছে, অথচ আগের পাকিস্তান এবং ব্রিটিশ আমলের আমাদের যে রাজনৈতিক যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের বিভিন্ন ডকুমেন্টেও এই জিনিসগুলো, এই আদর্শগুলোর জন্য কিন্তু আমরা যুগ যুগ ধরে সংগ্রাম করেছি। ফলে 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে সংবিধান গ্রহণ করা হয়েছে, সেই সংবিধানে আমরা যেসব নীতি এবং আদর্শকে গ্রহণ করেছি, সেগুলোর কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক অনিবার্য প্রেক্ষাপট ছিল। সেগুলোর আলোকে আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। আমাদের এই অঞ্চলে সাংবিধানিক জার্নি বা অভিজ্ঞতার বিষয়টি সাধারণত বিবেচনায় নেওয়া হয় না। 1972 থেকে 2000 সাল পর্যন্ত সংবিধানের চর্চা বলতে যা বোঝায়, এখানে সেটা হয়নি। আমি এখানে চর্চা শব্দটিকে গণচর্চা বা সংবিধানের পাবলিক ফেনোমেনা হয়ে ওঠার অর্থে ব্যবহার করছি। আমার জাতি হিসেবে এবং একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা অনেকগুলো বড় বড় ঐতিহাসিক ঘটনা পার হয়ে সেই একটা যুগ সন্ধিকোণে উপনীত হয়েছিলাম, যেখানে আমরা একটা সংবিধান 1972 সালে আমরা করেছিলাম, প্রণয়ন করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের চিন্তকগণ, বিশেষ করে বাংলাদেশে এবং ঢাকায় সরব যারা ইন্টেলেকচুয়াল আছেন, তাদের মধ্যে শব্দ নিয়ে এক ধরনের চর্চা শুরু হয়েছে, যেটা খুবই আশার লক্ষণ। কেউ বলছেন পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, কেউ বলছেন সংবিধানকে পুনর্লিখন করতে হবে, আবার কেউ বলছেন বর্তমান সংবিধানে কাঙ্ক্ষিত সংস্কার আনাই যথেষ্ট। এসব বহুমুখী চিন্তা নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক সুস্বাস্থ্যের প্রমাণ বহন করে। তবে আমরা যেন ভুলে না যাই, একজন ব্যক্তির জীবনকাল ও একটি জাতির জীবনকাল এক নয়। আমি সাংবিধানিক আদর্শ হিসেবে যদি কিছু পছন্দ করি, সেটা শুধু আমি পছন্দ করি বলেই অতীতের বিভিন্ন রাজনৈতিক অর্জনের সঙ্গে বিচ্ছিন্ন করে পাঠ করলে হবে না। এটা একটা ধারাবাহিক একটা জাতীয় বা সামষ্টিক অর্জন হিসেবে আমাদের পাঠ করতে হবে। বাংলাদেশের সংবিধানেও আমাদের জাতিগত বিবর্তনের বহু যুগ সঞ্চিত প্রলম্বিত অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সংবিধান গড়ে উঠেছে। এই দলিলে বহু যুগের মুক্তির অন্বেষণের যে বীজ লুকিয়ে আছে, তা অস্বীকার করা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। 1947 সাল থেকে ধরলেও সংবিধান চর্চায় আমাদের এই অঞ্চলের জনগণের 76 বছরের ধারাবাহিক ইতিহাস রয়েছে। দুশ্চিন্তার বিষয় হলো, আমাদের সংবিধান চর্চা এখনও রাজনৈতিক আদর্শগত মানদণ্ড খোঁজার কাজে অথবা বড়জোর পপুলিস্ট বিভিন্ন বক্তৃতা বা কথাবার্তায় আটকে আছে। অথচ সংবিধান কেবল আদর্শের প্রশ্ন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন ও জবাবদিহিতার কাঠামো নির্মাণের প্রশ্নও কিন্তু সংবিধানের সঙ্গে পুরোপুরি জড়িত। একটি জাতির জীবনে সাংবিধানিক দুর্দশা কী চরমে পৌঁছতে পারে, তার ইতিহাস জানার জন্য সকলের পাকিস্তান আমলের 24 বছরের রাজনৈতিক ইতিহাস খুব মনোযোগ দিয়ে পাঠ করা উচিত। যারা 1972 সালে 209 দিনের সংবিধান প্রবর্তনকে অতি দ্রুত অর্জন বলে মনে করেন, তাদের উচিত পাকিস্তানের শুরুর দিকে 9 বছরের সংবিধানহীনতার যে ভয়াবহ স্ট্রাগল আমাদেরকে করতে হয়েছে, সেই ইতিহাসের একটু খোঁজ নেওয়া। অনেক চিন্তক স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ধারণার প্রতি তাদের শ্রদ্ধা এবং আনুগত্য প্রকাশ করেন, এবং এটা খুবই ভালো। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল। কিন্তু এই তিনটি আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটি আদর্শ কিভাবে 72-এর সংবিধানে ট্রান্সলেটেড হয়েছে বা এটা রিফ্লেক্টেড হয়েছে, সেই বিষয়েও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, স্বাধীনতা ঘোষণাপত্রের এই তিনটি গুরুত্বপূর্ণ আদর্শই 72-এর সংবিধানের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগে
1 নম্বর অনুচ্ছেদ থেকে 47 নম্বর অনুচ্ছেদে পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়েছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। সংবিধান বিষয়ে এখন যারাই যত পরিবর্তন বা অভিনব প্রস্তাবের কথা বলছেন, তার কোনোটাই আসলে এতটা অভিনব নয়। আমরা সাংবিধানিক সংস্কারের কথা অনেক কিছু বলছি তো, কিন্তু আমাদের কোনো সংস্কারের কোনো প্রস্তাবে এখনও এমন কোনো প্রস্তাব আসেনি যেটা অতীতে কোনো না কোনোভাবে পরীক্ষিত হয়নি অথবা আমরা আলোচনা করিনি। অতীত আমাদের ইতিহাসের নানা বিবর্তনের বাঁকে বাঁকে একটি সম্ভাব্য বিকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের পূর্বপুরুষরাও এসব আলোচনা করেছেন। আবুল মনসুর আহমদকে কেন্দ্রে রেখে আমাদের আলোচনার বিস্তার করেছি এই জন্য যে এই জাতির গত 70 বা 80 বছরের রাজনৈতিক বিবর্তনের বড় বড় মৌলিক আদর্শগুলো আমরা কিভাবে খুঁজেছি বা কিভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক স্ট্রাগলে যুক্ত হয়েছি সেটাকে তুলে ধরার জন্য। তাই তাকে কেন্দ্রে রেখে এই রাষ্ট্রের ইতিহাস পর্যালোচনা করা ও সাংবিধানিক আকাঙ্ক্ষার বিবর্তন পর্যালোচনা করা একটি সুবিধা আছে। কারণ আবুল মনসুর আহমেদের জীবন ও কর্মের কারণে এই জাতির উত্থান, বিবর্তন ও অগ্রগতির সেই জায়গায় তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। যে ইতিহাস ও সময়ের কাল পরিসরে তিনি নিজেও সক্রিয় ছিলেন এবং সেই সময়টা ছিল আমাদের এই জাতির সাংবিধানিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাঠনিক বা কনস্টিটিউয়েন্ট ফেজ। একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্ট একটা ফেজ। সেই স্তরে তিনি একটি বিশাল কর্মযজ্ঞের সঙ্গে নিজেকে জড়িত করেছিলেন। আবার তিনি নিজে একটি প্রতিষ্ঠান হিসেবে তার চিন্তা, কর্ম, লেখা এবং প্রস্তাব দিয়ে সেই সময়কে প্রভাবিত করেছেন। ফলে আবুল মনসুর আহমদ এবং তার মতো আমাদের অন্যান্য যারা অগ্রজ পূর্বপুরুষগণ আছেন, তাদের সাংবিধানিক চিন্তা ও চিন্তার কাঠামো কোন কোন মানদণ্ডে বা আদর্শে তারা গুরুত্বপূর্ণ মনে করেছিলেন, সেই অনুসন্ধান এবং চর্চা খুবই অপরিহার্য। বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে নতুন আকাঙ্ক্ষার জাগরণ হয়েছে, এই প্রেক্ষাপটে বসে আবুল মনসুর আহমদ ও অন্যান্য আমাদের পূর্বপুরুষদের মধ্যে অন্যান্য রাষ্ট্রচিন্তকদের সংবিধান নিয়ে সেই সব চিন্তা, তাদের কাজ, তাদের অবদানকে স্মরণ করা আরও বেশি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। কেননা তবেই আমরা বুঝতে পারব একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি শোষণহীন সমাজ ও সাম্যভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম, তার নিছক সাম্প্রতিক কোনো সংগ্রাম নয়। এই সংগ্রাম আমরা শত শত বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং এই শত বছরের সংগ্রামের ইতিহাসকে, ঐতিহ্য বা হেরিটেজকে যদি আমরা ধারণ করে আমাদের অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক সংস্কার এবং প্রতিজ্ঞাগুলোকে আরও রিফাইন বা সংশোধন বা পরিশোধন করতে পারি, তবেই অনাগত সময়ে একটি রাজনৈতিক সমাজ হিসেবে আমাদের স্থায়িত্ব আরও ভালো হবে এবং আরও দীর্ঘস্থায়ী হবে বলে আমরা মনে করি। জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত হয়েছে, আপনারা জানেন। উপরে আমরা আমাদের সাংবিধানিক বিবর্তনের যে ইতিহাস পরিক্রমা দেখলাম, তাতে স্পষ্ট যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সমষ্টিগত সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি এখনও শুনিনি বা কোনো দলিলে এখনও দেখিনি যে ছাত্র জনতার এই অভ্যুত্থান আমাদের সংবিধানের বিরুদ্ধে ছিল। বরং সংবিধানে বৈষম্যহীনতার ও সুযোগের সমতার যে নিশ্চয়তা প্রদান করেছে, তা বিগত রেজিম চরমভাবে লঙ্ঘিত করেছে, যে কারণে আমাদেরকে অভ্যুত্থান করা অপরিহার্য ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তাহলে এই মুহূর্তে আমাদের সাংবিধানিক প্রশ্নে কর্তব্য কী? আমি এই জাতিরাষ্ট্রের রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতার পক্ষে, তাই আমি সংবিধান সংস্কারেরও পক্ষে। প্রচলিত সংবিধানকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের চেষ্টা রাজনৈতিক পরিমণ্ডলে যে পরস্পরের সাংঘর্ষিক মতাদর্শসমূহকে লড়াকু অবস্থায় ঠেলে দিবে, তা জাতীয় জীবনের জন্য এক বিশাল শূন্যতা সৃষ্টি করবে। বরং সংবিধান সংস্কার প্রশ্নে খুবই কেন্দ্রীয় যে কয়েকটা বিষয় বিবেচনায় নেওয়া উচিত, সেগুলো হলো প্রধানমন্ত্রীর পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই বিষয়ে সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপ করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর কতিপয় ক্ষমতা অন্যান্য প্রতিষ্ঠানের উপর আইনগতভাবে হস্তান্তর করার একটা সুযোগ তৈরি করতে হবে, কিন্তু সেটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করলে হবে না। তাহলে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অচলাবস্থা দেখা দেবে, যেটা পাকিস্তান আমলে আমাদের অভিজ্ঞতা হয়েছে। প্রধানমন্ত্রীর এখন যে অতি ক্ষমতা বলতে যে সমালোচনা করা হচ্ছে, এটা রাষ্ট্রপতির কাছে ভাগাভাগি করলে পাকিস্তান আমলে অচলাবস্থা তৈরি হয়েছিল, সেটা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। 70 অনুচ্ছেদের প্রয়োজনীয়তা রয়েছে, তবে এটি এখন যতটা অগণতান্ত্রিকভাবে আছে, সেটাকে এতটা অগণতান্ত্রিকভাবে না রেখে এটাকে আরও পরিশোধন করা সম্ভব। ন্যায়পাল প্রতিষ্ঠা 1972 সালে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। ন্যায়পাল প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিচার বিভাগীয় সচিবালয় আলাদা প্রতিষ্ঠা করা দরকার, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য সুনির্দিষ্ট বিধান সংবিধানে থাকা প্রয়োজন। 72-এর সংবিধানের 116 নং অনুচ্ছেদ, যেটি সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করে, সেটাকে পুনর্বহাল করা প্রয়োজন। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে অর্পণ করা প্রয়োজন, যে কারণে নির্বাচন এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো প্রশ্নবিদ্ধ হয়।
নির্বাচনের বাজেট সম্পূর্ণ আলাদা করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিতে হবে এবং নির্বাচনের প্রার্থীদের, যেটা একটা বড় সংস্কার হবে, নির্বাচনের প্রার্থীদের খরচ বা নির্বাচনী বাজেট যদি আমরা সরকারি কোষাগার থেকে যদি আমরা ব্যবস্থা করি, তাহলে আমাদের বর্তমানে টাকার মাধ্যমে জিতে আসার যে ভয়াবহ অসুস্থ যে প্রতিযোগিতা সমাজে বিদ্যমান আছে, সেটার উপরে এক ধরনের সীমা আরোপ করা যাবে। এই মোটা দাগে এই সংস্কারগুলোর কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আমি আমার আজকের বক্তৃতার শেষের দিকে চলে এসেছি।